ওয়েলকাম টু বিবেকানন্দ একাডেমি। আজকের আমাদের আলোচ্য বিষয় একাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ফোর্থ চ্যাপ্টারের ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা। এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা আসন্ন তোমাদের ফোর্থ সেমিস্টারের এক্সামে প্রায় আসতেই চলেছে বলা বাহুল্য। তো আমরা জলের মতো সহজ করে বুঝে নেব যে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা। প্রথমেই আমাদের জানতে হবে রাষ্ট্রপতি কে। রাষ্ট্রপতি হলেন ভারতের শাসন বিভাগের প্রধান এবং তিনি সংবিধানের 52 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কি হন? নির্বাচিত হন। এবং বাস্তবিক অর্থে তাকে বলা হয় নাম সর্বস্ব শাসক। কেন বলা হয়? কারণ তিনি অর্থাৎ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও তার নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদের পরামর্শ মেনে রাষ্ট্র শাসন করে থাকেন। তাই যেহেতু প্রধানমন্ত্রীকে ভারতের প্রকৃত শাসক বলা হয়, তাই রাষ্ট্রপতিকে নাম সর্বস্ব শাসক বলা হচ্ছে। এরপরে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রাষ্ট্রপতির সম্পর্কে জানতে গেলে একটু তো জানতেই হবে। ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরপরে আমরা চটপট বুঝে নেব যে একজন রাষ্ট্রপতি হতে গেলে তার কোন কোন যোগ্যতাগুলি থাকা বাধ্যতামূলক। তো এটা কোথায় লেখা রয়েছে নিয়মটা প্রথমে জেনে নিই। ভারতীয় সংবিধানের 58 নম্বর ধারায় রাষ্ট্রপতি পদপ্রার্থীর কোন কোন যোগ্যতার প্রয়োজন, সেই যোগ্যতাগুলিকে উল্লেখ করা হয়েছে। তো রাষ্ট্রপতি হতে গেলে কোন কোন যোগ্যতার প্রয়োজন? প্রথমত, রাষ্ট্রপতি হওয়ার প্রথম শর্ত হচ্ছে তাকে, যদি ভারতীয় রাষ্ট্রপতি হন, তাকে ভারতীয় নাগরিক হতে হবে, অর্থাৎ ভারতবর্ষের নাগরিকত্ব অর্জন করতে হবে প্রথম। 2 নম্বর শর্ত, তার বয়স হতে হবে, যিনি রাষ্ট্রপতি হবেন তার বয়স হতে হবে 35 বছর, অর্থাৎ 35 বছর নিম্নে বা নিচে কোনো ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারেন না। তার পরবর্তী কী শর্ত রয়েছে না, লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা, অর্থাৎ একজন লোকসভার সদস্যের যে যোগ্যতা রয়েছে সেই সমযোগ্যতা রাষ্ট্রপতির থাকতে হবে। আর কি, কেন্দ্র এবং রাজ্য উভয়, কেন্দ্র বা রাজ্য আইনসভার কোনো পদে তার থাকা চলবে না, অর্থাৎ তিনি যখন রাষ্ট্রপতি হবেন, সেটা কেন্দ্রে হোক বা রাজ্য হোক, কোনো পদে তার চাকরি করা হোক বা তিনি কোনো পদে রয়েছেন, রাজনৈতিক কোনো পদে রয়েছেন, ঠিক আছে, এটা কিন্তু থাকা যাবে না। তারপর কি বলছেন, মনোনয়ন যখন পত্র তিনি জমা দেবেন, যখন তিনি রাষ্ট্রপতি হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দেবেন, তখন তাকে 15,000 টাকা ফি বাবদ জমা দিতে হবে। অর্থাৎ এটা একটা পরিমাণ টাকা, যে টাকাটা রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রত্যেককেই এই টাকাটা জমা দিতে হয়। তাহলে এই গেল তার যোগ্যতা। এরপরে যে অংশে আমরা আসবো সেটা হচ্ছে রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি। তাহলে রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কোন নিয়ম মেনে হয় বা কোন সংবিধানের কত নম্বর ধারা মেনে হয়? ভারতীয় সংবিধানের 54 নম্বর ধারা অনুযায়ী বা ধারাতে রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কিত বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে, বিস্তারিত বিষয় উল্লেখ করা রয়েছে। রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন? রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিটি কোত্থেকে গ্রহণ করা হয়েছে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে। তাহলে এই যে ভারতীয় সংবিধানে যে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, এই রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির বিষয়টি
আয়ারল্যান্ডের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। এবার বিষয় হলো, রাষ্ট্রপতি নির্বাচন যে করা হয় সেখানে কারা ভোট দেন? কারা ভোট দেন? ভোট দেন পার্লামেন্টের উভয় কক্ষ, অর্থাৎ আমাদের যে ভারতীয় পার্লামেন্ট রয়েছে সেই পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত সদস্য, এর সঙ্গে আর কারা কারা থাকেন? রাজ্য আইনসভার নির্বাচিত সদস্য, এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল যেমন দিল্লি এবং পুদুচেরির নির্বাচিত সদস্যরা এক গোপন ভোটের মাধ্যমে ইলেকশন কমিশন কর্তৃক বা ইলেকটোরাল কলেজ নামক সংস্থার কর্তৃক এটা একটা গোপন ভোটের মাধ্যম দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সম্পন্ন করা হয়। এই গেল রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। আসছি পরবর্তী পয়েন্ট। এবার আসি কার্যকাল, রাষ্ট্রপতির কার্যকাল। রাষ্ট্রপতির কার্যকাল কত আমরা জানি যে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তার কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। সাধারণত কোনো রাষ্ট্রপতি কার্যকাল সমাপ্ত হওয়ার আগে যদি মারা যান, যদি তিনি সংবিধানের অবমাননা করেন বা তিনি স্বেচ্ছায় যদি পদত্যাগ করেন, তবেই রাষ্ট্রপতি পদটি শূন্য হতে পারে। হ্যাঁ, এই প্রসঙ্গে উল্লেখ করে রাখি, রাষ্ট্রপতি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন তাহলে তাকে তার পদত্যাগপত্র উপরাষ্ট্রপতির কাছে জমা দিতে হবে। এছাড়া রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি যদি আদালত বাতিল বলে গণ্য করে, সেক্ষেত্রে রাষ্ট্রপতির পদটি বাতিল হতে পারে। এই কটা কারণ ছাড়া রাষ্ট্রপতির পদকে বাতিল করা প্রায় যায় না বললেই চলে। পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব, রাষ্ট্রপতির পদচ্যুতি। সংবিধানের 61 নম্বর ধারায় রাষ্ট্রপতির পদচ্যুতি সংক্রান্ত পদ্ধতি লিপিবদ্ধ করা রয়েছে। এই পদ্ধতিকে বলা হচ্ছে ইমপিচমেন্ট। উপরিউক্ত যে কারণগুলি আমি বললাম, নয় দেশদ্রোহিতা, নয় সংবিধান অবমাননা, নির্বাচনে কোনো সমস্যা, রাষ্ট্রপতি নির্বাচনে যদি কোনো সমস্যা হয়, তাহলে রাষ্ট্রপতিকে এক বিশেষ পদ্ধতির মাধ্যম দিয়ে, যে পদ্ধতিটাকে বলা হচ্ছে সংবিধানের ইমপিচমেন্ট, এই ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যম দিয়ে তার পদ থেকে অপসারিত করা হয় বা পদটা বাতিল করা হয়, বা তিনি স্বাভাবিকভাবেই যদি 5 বছর কমপ্লিট করার পরে তিনি যদি পদ থেকে সরে যান, কার্যকাল মেয়াদের শেষের পরে তাকে ইমপিচমেন্ট বলা হয়। তাহলে তার পদত্যাগকে কী বলা হচ্ছে? ইমপিচমেন্ট। এইবার আমরা আলোচনা করব রাষ্ট্রপতির বেতন। তিনি বেতন কত পান? রাষ্ট্রপতি বেতন বা ভাতা বিশেষ সুযোগ সুবিধা পার্লামেন্ট কর্তৃক নির্ধারিত হয়। তবে বর্তমানে রাষ্ট্রপতির মাসিক বেতন বা ভাতা 5 লক্ষ টাকা, এবং তিনি যে টাকা বেতন পান বা ভাতা পান তার 50% অর্থাৎ 50% তিনি পেনশন হিসেবে রিটায়ারমেন্টের পর পাবেন। এইবার আমরা যে মূল বিষয় আজকের, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, এই ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করব। তার আমাদের এখনকার টপিক হচ্ছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা। ভারতের সংবিধান অনুযায়ী 53(1) ধারায় উল্লেখ করা রয়েছে, দ্য এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন শ্যাল বি ভেস্টেড ইন দ্য প্রেসিডেন্ট। অর্থাৎ কেন্দ্রের যাবতীয় শাসন সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকবে। তাহলে তার হাতে কোন কোন ক্ষমতাগুলি রয়েছে সেগুলো আমরা একটু জেনে নিই। রাষ্ট্রপতির ক্ষমতাগুলি হলো: 1. শাসন সংক্রান্ত ক্ষমতা, 2. আইন সংক্রান্ত ক্ষমতা, 3. অর্থ সংক্রান্ত ক্ষমতা, 4. বিচার সংক্রান্ত ক্ষমতা, 5. জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা এবং অন্যান্য ক্ষমতা। রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত ক্ষমতা, এর মধ্যে একটি উল্লেখযোগ্য টপিক হচ্ছে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতি কাদের নিয়োগ করে থাকেন? না, প্রথমেই রাষ্ট্রপতি নিয়োগ সংক্রান্ত ক্ষমতার কথা বলা হয়েছে কোথায়? শাসন সংক্রান্ত ক্ষমতার মধ্যে। তিনি প্রধানমন্ত্রী সহ
কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীগণ, ভারতীয় অ্যাটর্নি জেনারেল, সর্বোচ্চ ব্যয় নিয়ন্ত্রক ও মহা ম- আহ, পরীক্ষকগণ বা নির্বাচন কমিশনার এদেরকে নিয়োগ করে থাকেন। তাছাড়াও কি তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের জন্য একজন বিশেষ অফিসার অঙ্গরাজ্যে রাজ্যপালবৃন্দ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের তিনি নিয়োগ করে থাকেন। তাহলে বুঝতেই পারছো তোমরা যে রাষ্ট্রপতির নিয়োগ সংক্রান্ত ক্ষমতাটা কতটা। তিনি সমস্ত মানে আমাদের সুপ্রিম কোর্ট, আমাদের হাইকোর্ট, এই সমস্ত যে কোর্টগুলো রয়েছে তাদের প্রত্যেকের প্রধান বিচারপতিদের তিনি নিয়োগ করে থাকেন। তাছাড়াও আমাদের যে সমস্ত আমলারা রয়েছেন তাদেরকে তিনি নিয়োগ করে থাকেন। সংক্ষেপে বলতে গেলে ভারতের প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য বা বিভিন্ন মন্ত্রীদের সহ রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতি সহ বিভিন্ন আমলাদের উচ্চপদস্থ আধিকারিকদের তিনি গুরুত্বপূর্ণ উচ্চপদস্থ আধিকারিকদের তিনি নিয়োগ করে থাকেন। এগারো তার নিয়োগ সংক্রান্ত ক্ষমতা। এবারে আসছি আমরা অপসারণ সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতি অপসারণ মানে কাউকে পদ থেকে সরিয়ে দিতে পারে বা কাউকে একটা পদ থেকে অন্য পদে তিনি নিয়ে আসতে পারেন। এই সংক্রান্ত ক্ষমতায় কি বলা রয়েছে না, রাষ্ট্রপতির অপসারণ সংক্রান্ত ক্ষমতায় একটি বিশেষ গুরুত্বপূর্ণ ক্ষমতা। মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে রাজ্যপাল, অ্যাটর্নি জেনারেল, কেন্দ্র ও রাজ্যের রাষ্ট্রকীর্তক কমিশনের সভাপতি ও সদস্যদের তিনি অপসারণ করতে পারেন। তার ক্ষমতা রয়েছে ওই সমস্ত আধিকারিকদের যাদের তিনি নিয়োগ করে থাকেন তাদেরকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়ার। বিভিন্ন প্রয়োজনে তিনি তাদেরকে একটা পদ থেকে অন্য জায়গায় বা এক স্থান থেকে অন্য জায়গায় তিনি কি অপসারিত করতে পারেন। এইবারে আসবো নেক্সট পয়েন্ট, সামরিক ক্ষমতা। রাষ্ট্রপতির কোন কোন সামরিক ক্ষমতা রয়েছে। সংবিধান অনুযায়ী সমগ্র ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি। তিনি স্থলসেনা, নৌসেনা এবং বিমান বাহিনীর প্রধান এবং প্রধানদের তিনি নিয়োগও করে থাকেন। তাহলে একাধারে তিনি কি জল, স্থল এবং আকাশ বা বিমান বাহিনীর সেনাদের প্রধান এবং এদের যে সেনা প্রধান হয় তাদেরকেও কিন্তু রাষ্ট্রপতিই নিয়োগ করে থাকেন। যুদ্ধ ঘোষণা বা শান্তি স্থাপনের ক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকা বা তার ক্ষমতা সবার উপরে। এছাড়াও রাষ্ট্রপতি জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান হিসাবে বিশেষ ভূমিকা পালন করেন। জাতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রধান রাষ্ট্রপতি। এইবার আসবো আমরা নেক্সট টপিক, রাষ্ট্রপতির পররাষ্ট্র সংক্রান্ত ক্ষমতা। আচ্ছা, পররাষ্ট্র বিষয়টা কি। আমরা যদি কোনো অন্য রাষ্ট্রের সেখানে কীরকমভাবে চলবো, তাদের সঙ্গে কীভাবে সম্পর্ক স্থাপন করব, আমরা সেখানে আমাদের রাষ্ট্রদূত হিসেবে কাকে পাঠাবো, এই সংক্রান্ত সিদ্ধান্তগুলো রাষ্ট্রপতি নিয়ে থাকেন এবং শুধু নেন না, এই আমাদের যে রাষ্ট্রদূত যারা হন তাদেরকে তিনি নিয়োগও করে থাকেন। তাহলে রাষ্ট্রপতি পররাষ্ট্র সংক্রান্ত ক্ষমতাও রয়েছে। বিদেশে ভারতের যাবতীয় সরকারি কাজকর্ম রাষ্ট্রপতির নামেই সম্পাদিত হয়ে থাকে। ভারতের বৈদেশিক কূটনীতিবিদদের রাষ্ট্রপতি নিয়োগ করে থাকে। তাহলে আমাদের দেশের যে সকল রাষ্ট্রদূতরা বা কূটনীতিবিদরা ভারত সরকার নিয়োগ করে, সেই নিয়োগটা কে দেন, রাষ্ট্রপতি দেন। এবং যাবতীয় আন্তর্জাতিক সন্ধি, চুক্তি রাষ্ট্রপতির নাম অনুসারে সম্পাদিত হয়। তাহলে আমরা অর্থাৎ ভারতীয়রা বা ভারতবর্ষের কোনো চুক্তি যদি অন্য দেশের সঙ্গে হয়, ভারত যদি অন্য কোনো দেশের সঙ্গে চুক্তি করে, তাহলে সেই চুক্তি কার নামে সম্পাদিত হবে, রাষ্ট্রপতির নামে সম্পাদিত হবে। এবার আসবো রাষ্ট্রপতির ক্ষমতা আরও একটি উল্লেখযোগ্য দিক, আইন সংক্রান্ত ক্ষমতায়। তাহলে আইন সংক্রান্ত ক্ষমতা কি না, ভারতের রাষ্ট্রপতি আইন সভা বা পার্লামেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে বিবেচিত হন। রাষ্ট্রপতির নানান আইন সংক্রান্ত ক্ষমতা রয়েছে। সেই আইন সংক্রান্ত ক্ষমতার মধ্যে একটি ক্ষমতা হচ্ছে পার্লামেন্টের উভয় কক্ষে অধিবেশন আহ্বান করা। 1 নম্বর, পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশন আহ্বান করা। পার্লামেন্টের উভয় কক্ষের আহ্বান উভয় কক্ষকে তিনি পার্লামেন্ট আহ্বান করতে পারেন। কীরকম না,
রাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশনের আহ্বান করতে কিংবা সেই আহ্বানকে স্থগিত করতেও পারেন, অর্থাৎ বন্ধ রাখতেও পারেন। তবে তিনি সেটা দুটো পার্লামেন্টের যে দুটো অধিবেশন হয় তার মধ্যে 6 মাসের বেশি গ্যাপ রাখা যায় না। এছাড়া আর কি ক্ষমতা রয়েছে না, লোকসভার মেয়াদ শেষ হওয়ার আগেই লোকসভা ভেঙে দিতে পারেন রাষ্ট্রপতি। তবে লোকসভা ভেঙে দেওয়ার ব্যাপারে তিনি কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করেন বা প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তিনি কিন্তু লোকসভা ভাঙেন। প্রসঙ্গত এখানে একটু জিনিস উল্লেখ করে দিই, অনেকের একটু কনফিউশন থাকতে পারে যে উভয় কক্ষ বলতে কোন কোন কক্ষকে বলা হচ্ছে। পার্লামেন্টের উভয় কক্ষ মানে কেন্দ্রীয় পার্লামেন্টের উভয় কক্ষ মানেই হচ্ছে লোকসভা এবং রাজ্যসভা, ঠিক আছে, এই দুটি সভাকে বলা হচ্ছে। এবার আসছি রাষ্ট্রপতির মনোনয়ন প্রদান সংক্রান্ত ক্ষমতায়। মনোনয়ন প্রদানটা কি না, পার্লামেন্টের দুটো যে কক্ষ রয়েছে, একটু আগে আমি বললাম পার্লামেন্টের দুটো কক্ষ, একটা হচ্ছে রাজ্যসভা, উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা এবং নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা। সেই রাজ্যসভায় নির্বাচিত, রাজ্যসভা থেকে নির্বাচিত হয় না, মনোনীত হয়। সেই রাজ্যসভায় তিনি তার মনোনীত 12 জন ব্যক্তিকে সদস্য হিসাবে মনোনয়ন করতে পারেন, অর্থাৎ তার পছন্দ মতো বিভিন্ন বিভিন্ন আহ, দিক থেকে, যেমন সেটা সাহিত্য হতে পারে, বিজ্ঞান হতে পারে, শিল্পকলা হতে পারে, সমাজসেবা হতে পারে, এই বিভিন্ন ক্ষেত্র থেকে তিনি 12 জন ব্যক্তিকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন বা রাজ্যসভায় নিয়োগ করতে পারেন। আর একটা কি নিয়োগ করতে পারেন না, পার্লামেন্টের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভায় যদি যথোচিত প্রার্থী না থাকে, তিনি অ্যাংলো ইন্ডিয়ান বা ইঙ্গো ভারতীয় সম্প্রদায়ভুক্ত মানুষ 2 জন ব্যক্তিকে তিনি লোকসভার সদস্য করতে পারেন। তার মনোনয়ন করার ক্ষমতা আছে কজনকে? 2 জনকে। তাহলে রাজ্যসভার ক্ষেত্রে 12 জনকে তিনি নিয়োগ করতে পারেন বা মনোনয়নপত্র দিতে পারেন, আর লোকসভার ক্ষেত্রে 2 জনকে তিনি মনোনীত করতে পারেন। এই গেল তার মনোনয়ন সংক্রান্ত ক্ষমতা। এইবার আছে তার রাষ্ট্রপতির আরেকটি উল্লেখযোগ্য ক্ষমতা, যৌথ অধিবেশনে ভাষণ। যৌথ অধিবেশনটা কি? পার্লামেন্টের 2টি কক্ষ, একটা লোকসভা একটা রাজ্যসভা, উচ্চকক্ষের নাম রাজ্যসভা আর নিম্নকক্ষের নাম লোকসভা, এই 2টি সভাতে তিনি ভাষণ দিতে পারেন। আবার কখনো কখনো তিনি দুটো সভাকে একসঙ্গে ভাষণ দিতে পারেন, মানে যৌথ দুটো সভাকে একসঙ্গে ডেকে তিনি সেখানেও ভাষণ দিতে পারেন। এই গেল তার ভাষণ সংক্রান্ত ক্ষমতা। এবার আসি আমরা রাষ্ট্রপতির বিল সংক্রান্ত ক্ষমতায়। রাষ্ট্রপতির বিল সংক্রান্ত কি ক্ষমতা রয়েছে না, পার্লামেন্টের উভয় কক্ষের পাশ হওয়া যে কোনো বিল বা প্রতিটি বিল রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কখনোই আইনে পরিণত হতে পারে না। অর্থাৎ পার্লামেন্টের উভয় কক্ষ বলতে রাজ্যসভা বা লোকসভা থেকে পাশ হওয়া যে কোনো বিল রাষ্ট্রপতি যদি সেখানে সিগনেচার না করে বা সই না করেন, তাহলে সেই বিলটি কখনোই আইনে পরিণত হবে না। তিনি একমাত্র সই করতে বাধ্য অর্থ বিলে। তাহলে অর্থ বিল যদি তার কাছে যায় তাহলে তিনি সেখানে সই করে দেন, কারণ সই করতে তিনি বাধ্য। অর্থ বিল ছাড়া আর যে কোনো বিলে যদি কোনো রকম সংশয় থাকে, কোনো রকম সন্দেহের অবকাশ থাকে বা কোনো রকম সমস্যা থাকে, তিনি পুনরায় বিবেচনার জন্য কিন্তু তাকে আবার ফেরত পাঠিয়ে দেন। এই সংক্রান্ত তার ক্ষমতা রয়েছে, কারণ তার সই ছাড়া, তার সিগনেচার ছাড়া কোনো বিলই উভয় কক্ষ অর্থাৎ উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভা, নিম্নকক্ষ অর্থাৎ লোকসভায় কোনো বিল কিন্তু আইনে পরিণত হবে না। বিলকে আইনে পরিণত করতে গেলে রাষ্ট্রপতির সই বা সিগনেচার বা সাইন বাধ্যতামূলক। এরপরে আমরা যে পয়েন্টসটিতে নজর রাখবো সেটা হচ্ছে ভিটো ক্ষমতা। রাষ্ট্রপতির ভিটো ক্ষমতা। ভিটো কি না, রাষ্ট্রপতি যদি কোনো বিল বাতিল করে দেন বা এই বাতিল যে করছেন তার একটা ক্ষমতা রয়েছে, রাষ্ট্রপতির বিল বাতিল করার ক্ষমতাটাকেই বলা হচ্ছে ভিটো ক্ষমতা বা ভিটো ক্ষমতা নামে পরিচিত। ভারতের রাষ্ট্রপতির হাতে 3 ধরনের ভিটো ক্ষমতা রয়েছে। কি কি ভিটো? নাম্বার 1 চরম ভিটো, নাম্বার 2 স্থগিত ভিটো, নাম্বার 3 পকেট ভিটো। এই 3 ধরনের ভিটো ক্ষমতার অধিকারী হলেন ভারতের রাষ্ট্রপতি। তো সেই ভিটোগুলো কী কী, সেই ভিটো সম্পর্কে আমরা একটু জানব। এবার আসছে চরম ভিটো। চরম ভিটো কি না, অর্থ বিল বা সংবিধান সংশোধনী বিল ছাড়া, দুটো বিল ছাড়া মনে রাখবে,
অর্থ বিল আর একটা হচ্ছে সংবিধান সংশোধনী বিল। এই দুটি বিল ছাড়া অন্য যে কোনো বিল তিনি অসম্মতি জানাতে পারেন। অন্য যে কোনো বিলের প্রতি তার অসম্মতি থাকতেই পারে। এই যে তার অসম্মতি জানাবার বা এই যে অসম্মতি প্রদানের যে মাধ্যম, তাকেই বলা হচ্ছে এখানে চরম ভিটো। এই যে তিনি অসম্মতি জানাচ্ছেন, অর্থ বিল এবং সংবিধান সংশোধনী বিল ছাড়া অন্য যে কোনো বিলকে তিনি অসম্মতি দান করতে পারেন বা অসম্মতি জানাতে পারেন। রাষ্ট্রপতির অসম্মতি জ্ঞাপন করলে বিলটি বাতিল বলে গণ্য হয়। একেই রাষ্ট্রপতির চরম ভিটো বলা হচ্ছে। অর্থাৎ রাষ্ট্রপতি যদি সই করতে না চান তাহলে কিন্তু বিলটি বাতিল হয়ে যায়। এই যে রাষ্ট্রপতির বিল বাতিলের যে ক্ষমতা, এটাকে বলা হচ্ছে চরম ভিটো। এইবার আসি রাষ্ট্রপতির স্থগিত ভিটো ক্ষমতায়। রাষ্ট্রপতি স্থগিত ভিটোটা কি? পার্লামেন্টে পাশ হওয়া কোনো বিলকে রাষ্ট্রপতি যখন সরাসরি তাদের সম্মতি বা হ্যাঁও বলবেন না, আবার সরাসরি নাও বলবেন না, তিনি শুধু কি করবেন, পুনরায় বিবেচনার জন্য আবারও পার্লামেন্টের কাছে ফেরত পাঠিয়ে দেবেন। এই ধরনের ক্ষমতাটা কি বলা হচ্ছে রাষ্ট্রপতির স্থগিত। অর্থাৎ আমি এটাকে বাতিল করলাম না, বিলটাকে বাতিল করলাম না, আমি কি করলাম, পুনরায় বিবেচনার জন্য ফেরত পাঠিয়ে দিলাম। এই ক্ষমতাটাকে বলা হচ্ছে স্থগিত ভিটো। এইবার আসছি আমরা নেক্সট যে রাষ্ট্রপতির ভিটো ক্ষমতা, সেটা হচ্ছে পকেট ভিটো। পকেট ভিটো কি? পার্লামেন্টের উভয় কক্ষে কোনো বিল যদি পাস হয়ে যাওয়ার পর সেটাকে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়, কিন্তু রাষ্ট্রপতি সেটাকে হ্যাঁও বলছেন না, নাও বলছেন না, কিন্তু তার নিজের কাছে রেখে দিয়েছেন। কেন রেখে দিয়েছেন? কারণ সংবিধানে কতদিনের মধ্যে সাইন করতে হবে বা কতদিন পরে সাইন করতে হবে এরকম কোনো কিছু উল্লেখ নেই। তাই তিনি নিজের কাছে অনির্দিষ্টকালের জন্য যদি এই বিলটিকে রেখে দেন, তখন তাকে বলা হচ্ছে পকেট ভিটো। সেই ক্ষমতাটাকেই বলা হচ্ছে রাষ্ট্রপতির পকেট ভিটো বা পকেট ভিটোর সংক্রান্ত ক্ষমতা। এরপরে আসছি নেক্সট পয়েন্টে। এইবার আসছে রাষ্ট্রপতির আরেকটি উল্লেখযোগ্য ক্ষমতায়। কী ক্ষমতা? না, সংবিধান অর্ডিন্যান্স জারির ক্ষমতা। সংবিধান অনুযায়ী অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করার ক্ষমতা রাষ্ট্রপতি আইন সংক্রান্ত ক্ষমতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ক্ষমতা। পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকার সময় বিশেষ প্রয়োজন দেখা দিলে রাষ্ট্রপতি এক ধরনের অর্ডিন্যান্স জারি করতে পারেন। এসব অর্ডিন্যান্সে পার্লামেন্টের কর্তৃক প্রণীত আইনের মতো সমান কার্যকরী হবে। অর্থাৎ যখন পার্লামেন্ট বন্ধ থাকবে, তখন হঠাৎ করে এমার্জেন্সি হয়েছে, কোনো প্রয়োজন হয়েছে, তখন রাষ্ট্রপতি কিন্তু ওখানে হস্তক্ষেপ করতে পারেন এবং একটা অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারেন সেই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য। একেই বলা হচ্ছে অর্ডিন্যান্স জারির ক্ষমতা বা অর্ডিন্যান্স সংক্রান্ত ক্ষমতা। পরের অংশটি হচ্ছে বিল সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতির বিল সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতির বিল সংক্রান্ত ক্ষমতাটি কি? না, কতগুলি বিলের ক্ষেত্রে, মানে কতগুলি বিল রয়েছে এমন, পার্লামেন্টে পেশ করার আগেই রাষ্ট্রপতির অনুমতি প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে যেমন কোন কোন ক্ষেত্রে, সেগুলির মধ্যে যেমন নতুন রাজ্য গঠন করা, তারপরে রাজ্যের নাম বা সীমানা পরিবর্তন করার ক্ষেত্রে আগেই রাষ্ট্রপতির পরামর্শ বা রাষ্ট্রপতির অনুমতির প্রয়োজন হয়। সেক্ষেত্রে রাষ্ট্রপতি যদি প্রয়োজন মনে করেন, সেখানে তিনি প্রয়োজনীয়তার অনুমতি দিতে পারেন। যদি না প্রয়োজন মনে করেন, তাহলে তিনি দেবেন না। তাহলে পুরোটাই কার ওপর নির্ভরশীল হয়ে গেল? রাষ্ট্রপতির উপর নির্ভরশীল। রাষ্ট্রপতির একটা হ্যাঁ বা একটা নাই, এই সিদ্ধান্তগুলি টিকে থাকে। কারণ রাষ্ট্রপতির সম্মতির পরই সেটা কিন্তু পার্লামেন্টের উভয় কক্ষে আলোচনা হয়। তো এখানে যদি রাষ্ট্রপতিই প্রথমে না করে দেন, তাহলে কিন্তু আলোচনার আর কোনো বিষয়ই থাকে না। এই হচ্ছে তার বিল সংক্রান্ত ক্ষমতা। এবার আসছি রাষ্ট্রপতির আর এক উল্লেখযোগ্য ক্ষমতা, অর্থ সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতির কোন কোন অর্থ সংক্রান্ত ক্ষমতা রয়েছে? না, রাষ্ট্রপতির হাতে অর্থ সংক্রান্ত প্রচুর ক্ষমতা রয়েছে। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য রয়েছে। যেমন সংবিধান অনুসারে রাষ্ট্রপতির পূর্ব সুপারিশ ছাড়া, মানে আগে থেকে অনুমতি ছাড়া কোনো অর্থ বিল পার্লামেন্টে পেশ করা যাবে না। নাম্বার 2, প্রত্যেক আর্থিক বছরের জন্য সরকার অনুমোদিত আয় ব্যয়ের যে বিবরণ বা বাজেট, তা অর্থমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতি
পার্লামেন্টে উপস্থাপন করেন। অর্থাৎ কি, একটা সরকার তার প্রত্যেক বছরে যে একটা আয় এবং ব্যয়ের যে বাজেট তৈরি করেন, সেই আয় ব্যয়ের বাজেট অর্থমন্ত্রীর মাধ্যমে, অর্থাৎ অর্থমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে তিনি পার্লামেন্টে পেশ করেন, কে? রাষ্ট্রপতি। নাম্বার ৩, আকস্মিক ব্যয়। অর্থাৎ হঠাৎ করে দেশে যদি কোনো রকম বিপদ নেমে আসে বা কোনো রকম যদি সমস্যার সৃষ্টি হয়, আকস্মিক তহবিল থেকে তিনি সেই অর্থ ব্যয় করার ক্ষমতা রাষ্ট্রপতির আছে বা অর্থ ব্যয় করতে পারেন। হঠাৎ করে যদি দেশে কোনো বিপর্যয় দেখা যায়, সেক্ষেত্রে তিনি আমাদের যে আকস্মিক ব্যয় সংকলন তহবিল রয়েছে, সেইখান থেকে কিন্তু তিনি অর্থ ব্যয় করতে পারেন বা খরচ করতে পারেন। সেই ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়া রয়েছে, বা সেই চরম ক্ষমতা রাষ্ট্রপতি তার নিজের পদাধিকার বলেই ব্যবহার করতে পারেন। এরপরে যে টপিক রয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রপতির বিচার সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতির বিচার সংক্রান্ত ক্ষমতা কি আছে না, সব থেকে বড় ক্ষমতা রাষ্ট্রপতির বিচার সংক্রান্ত ক্ষমতার মধ্যে রাষ্ট্রপতি কিন্তু হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করে থাকেন। এছাড়াও সংবিধানের ৭২ নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ফৌজদারি মামলায় দণ্ডিত কোনো ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করতে পারেন। অর্থাৎ বিচারে তাদের সাজা হয়েছে, কিন্তু তারা রাষ্ট্রপতির কাছে যদি আবেদন করেন, তাহলে রাষ্ট্রপতি সেই বিষয়টিকে পুনর্বিবেচনা করে দেখে যদি মনে হয় একে ক্ষমা করে দেওয়া প্রয়োজন, তাহলে তিনি সেই ক্ষমা প্রদর্শনও করতে পারেন। রাষ্ট্রপতি বিভিন্নভাবে ক্ষমা প্রদর্শন করতে পারেন। তার মধ্যে প্রথম যেভাবে ক্ষমা প্রদর্শন করতে পারেন সেটি হলো ক্ষমা প্রদর্শন বা পার্ডন। মানে কি, রাষ্ট্রপতি দণ্ড ও দোষী সাব্যস্ততা উভয় বাতিল করে অপরাধীকে সমস্ত শাস্তি থেকে সম্পূর্ণভাবে অব্যাহতি দিতে পারেন। তার সমস্ত ভুল ত্রুটি মাপ করে তাকে ছেড়ে দিতে পারেন, বা তাকে ক্ষমা করতে পারেন বা ক্ষমা প্রদর্শন করতে পারেন। এটা একটা। এর পরবর্তী আর কি করতে পারেন তিনি, শান্তি হ্রাস মানে মানে শাস্তি হ্রাস করতে পারেন, মাফ করবেন, শাস্তি হ্রাস করতে পারেন। কীরকম? এর মাধ্যমে, অর্থাৎ শাস্তি হ্রাস মানে শাস্তিটাকে কমিয়ে দেওয়া, লাঘব করে দেওয়া। এর মাধ্যমে কঠোর শাস্তিকে অপেক্ষাকৃত হালকা শাস্তিতে তিনি পরিণত করতে পারেন। আর কি আছে? সাজার মেয়াদ হ্রাস। অর্থাৎ কারো যদি ৫ বছরের সাজা হয়, তো সেক্ষেত্রে সাজার মেয়াদটা তিনি কমিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে ১ বছর বা ২ বছর তাকে সাজা তিনি হয়তো কমিয়ে দিলেন, সেটা করতে পারেন। আর কি? সাজার পরিবর্তন, বা তিনি সাজাকে তার শাস্তিটাকে পরিবর্তন করতে পারেন। এর মাধ্যমে, এই সাজা পরিবর্তনের মাধ্যমে কী করতে পারেন না, এর মাধ্যমে কোনো বিশেষ কারণে মূল সাজার পরিবর্তে পরিবর্তন ঘটিয়ে অপেক্ষাকৃত কম সাজায় তিনি প্রদান করতে পারেন। সাজা দেবেন, কিন্তু অপেক্ষাকৃত কম। এরপরে হচ্ছে দণ্ডাদেশ স্থগিত, অর্থাৎ তার শাস্তি স্থগিত করা। মানে শাস্তিকে একেবারে কমিয়ে না দিয়ে বা তাকে বিবেচনার জন্য তিনি কী করতে পারেন, শাস্তি দেবেন, কিন্তু সেটাকে স্থগিত, কিছু সময়ের জন্য সেটাকে স্থগিত রাখলো। সেখানে সম্মতি প্রদান করলো না যে হ্যাঁ আমি শাস্তি কমিয়ে দেবো, বা না আমি শাস্তি কমাতে পারবো না, এরকম না বলে তিনি কিছু সময়ের জন্য স্থগিত রাখতে পারেন তার শাস্তিটাকে, কিছু সময়ের জন্য তাকে স্থগিত করে দেন শাস্তিটাকে। এই সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত রয়েছে বা রয়েছে। এবারে আসি রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতায়। রাষ্ট্রপতি জরুরি অবস্থা সংক্রান্ত কী কী ক্ষমতা ভোগ করেন? সাধারণত ৩ ধরনের জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা তিনি ভোগ করেন বা তার হাতে রয়েছে। ১, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা, রাজ্য শাসনতান্ত্রিক অচলাবস্থা সংক্রান্ত ঘোষণা। ৩, আর্থিক জরুরি অবস্থা সংক্রান্ত ঘোষণা বা আর্থিক জরুরি অবস্থা ঘোষণা। এই ৩ ধরনের জরুরি ঘোষণা তিনি করতে পারেন। সংবিধানে জরুরি ঘোষণা বলতে সেই রকম, বা জরুরি ক্ষমতা বলতে সেই রকম কিছু উল্লেখ নেই, তবে এই ৩ ধরনের জরুরি ক্ষমতা তিনি ভোগ করে থাকেন। প্রথম জরুরি সংক্রান্ত বা জরুরি ঘোষণা সংক্রান্ত ক্ষমতা জাতীয় জরুরি অবস্থা ঘোষণা, অর্থাৎ দেশে জরুরি অবস্থা ঘোষণা। সংবিধানের ৩৫২ নম্বর ধারায় রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা দেওয়া হয়েছে। অর্থাৎ রাষ্ট্রপতিকে ৩৫২ নম্বর ধারা অনুযায়ী জরুরি ক্ষমতা যদি হয় বা দেশের যদি কোনো এমার্জেন্সি দেখা যায়, সেক্ষেত্রে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে সেটাকে
সামাল দেওয়ার জন্য। তিনি যদি মনে করেন দেশের কোনো অঙ্গরাজ্যের জন্য বা কোনো অংশের জন্য বা বহিঃশত্রুর আক্রমণের আশঙ্কা রয়েছে, যেখানে জনজীবন হানি হতে পারে, তিনি যদি মনে করেন যে ভারতবর্ষের কোনো অংশের জন্য যদি ভারতের যদি কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে তিনি কিন্তু জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এটা সম্পূর্ণই তার নিজস্ব, একদমই তার নিজস্ব ব্যক্তিগত ক্ষমতা, যিনি বিবেচনা করে দেখেন, এবং অবশ্যই তিনি পরামর্শ করে দেখতে পারেন প্রধানমন্ত্রীর সঙ্গে, তার প্রধান পরামর্শদাতার সঙ্গে আলোচনা করে তিনি কিন্তু জরুরি অবস্থা ঘোষণা করেন। এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে শাসনতান্ত্রিক অচলাবস্থা। ৩৫৬ নম্বর ধারায়, সংবিধানের ৩৫৬ নম্বর ধারায় রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হয়েছে যে কোনো অঙ্গরাজ্যের যদি অচল অবস্থা দেখা যায়, ল অ্যান্ড অর্ডার্স যদি ভঙ্গ হয়, তাহলে তার হাতে ক্ষমতা রয়েছে ওই রাজ্যে বা সংশ্লিষ্ট রাজ্যের কী করা না, আইন শৃঙ্খলা পুনরায় প্রতিষ্ঠিত করা বা পুনরায় ফিরিয়ে আনা। তো এই জন্য কি, তিনি যদি মনে করেন, তিনি যদি অসন্তুষ্ট হন যে না কোনো অঙ্গরাজ্যে বিশৃঙ্খলতা দেখা দিচ্ছে, সংবিধান না মেনে বা শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ওই অঙ্গরাজ্যে তিনি এই ধরনের জরুরি ক্ষমতা ঘোষণা করতে পারেন বা শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা করতে পারেন, এবং সেই সেই রাজ্যকে তিনি নিজের কন্ট্রোল বা রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। এই হচ্ছে তার জরুরি ক্ষমতা। এবার আসে তার পরবর্তী জরুরি সংক্রান্ত ক্ষমতায়, আর্থিক জরুরি অবস্থা ঘোষণা। সংবিধানের ৩৬০ নম্বর ধারায় রাষ্ট্রপতিকে আর্থিক জরুরি অবস্থার ঘোষণার ক্ষমতা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি যদি ওই মর্মে সন্তুষ্ট হন যে সমগ্র ভারত বা ভারতের কোনো অংশে আর্থিক স্থায়িত্ব বা সুনাম ক্ষুণ্ণ হয়েছে, তখন তিনি এই আর্থিক জরুরি সংক্রান্ত ক্ষমতা ঘোষণা করতে পারেন। এইবার আসছি অন্যান্য ক্ষমতায়। রাষ্ট্রপতির অন্যান্য কী ক্ষমতা রয়েছে? অন্যান্য ক্ষমতার মধ্যে এই উপরোক্ত ক্ষমতা ছাড়াও রাষ্ট্রপতি আরও বিভিন্ন ক্ষমতা ভোগ করে থাকেন, যেমন কেন্দ্রীয় রাষ্ট্রকীর্তক কমিশনের সদস্য সংখ্যা নির্ধারণ করা, এটা একটা ক্ষমতা। সুপ্রিম কোর্টের কাছে জনস্বার্থ সম্পর্কিত কোনো বিশেষ গুরুত্বপূর্ণ আইনগত বিষয়ে রাষ্ট্রপতি মতামত চাইতে পারেন, সুপ্রিম কোর্টের কাছেও কিন্তু কোনো রকম মতামত চাইতে পারে, এটা তার ক্ষমতা। অর্থাৎ রাষ্ট্রপতি হচ্ছেন আমাদের দেশের সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি 3টি সেনাবাহিনীর অধিকারী, ঠিক আছে। এছাড়াও তিনি রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী, ঠিক আছে। সব দিক থেকে তার নিয়োগ সংক্রান্ত ক্ষমতা, এই সমস্ত ক্ষমতা তিনি ভোগ করে থাকেন, বা তার পদাধিকার বলে তিনি ক্ষমতাগুলি অর্জন করেছেন, সংবিধান তাকে এই ক্ষমতাগুলি দিয়েছে। এরপর যে পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে রাষ্ট্রপতির পদমর্যাদা। এই রাষ্ট্রপতির পদমর্যাদা নিয়ে বহু ঐতিহাসিক বা বহু রাষ্ট্রবিজ্ঞানীদের মতে নানান মত প্রকাশ বা সংবিধান রচয়িতাদের মধ্যেও অনেক মতভেদ দেখা গেছে। কেউ কেউ বলছেন ভারতের রাষ্ট্রপতি শাসনতান্ত্রিক যে মর্যাদা, এই প্রশ্নটি নিয়ে বহু মতামত দেখা গেছে। যেমন দুটো মতামত আমি তুলে ধরছি। আমাদের সংবিধানের রূপকার আম্বেদকর সাহেব, তিনি বলছেন যে ব্রিটিশ শাসনতন্ত্রে রাজা বা রানীর মতো ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতি সমমর্যাদার অধিকারী। অর্থাৎ ইনি এখানে মর্যাদা, অর্থাৎ রাষ্ট্রপতির যে মর্যাদা রয়েছে, সেই রাষ্ট্রপতির মর্যাদাকে মান্যতা দিচ্ছেন। আবার আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু, তিনি বলছেন, প্রধানমন্ত্রী নেহেরু তার অভিমত, আমরা মন্ত্রী পরিষদ চালিত শাসন ব্যবস্থার ওপর গুরুত্ব আরোপ করতে চেয়েছি। প্রকৃতপক্ষে ক্ষমতা নিহিত রয়েছে মন্ত্রিসভা ও আইনসভার হাতে, রাষ্ট্রপতির হাতে তা নেই। তাহলে আমরা দুই রকম মত তুলে ধরলাম। একজন ডক্টর বি.আর. আম্বেদকর এক কথা বলছেন যে তিনি ব্রিটেনের যে রাজা রানীকে যেরকমভাবে সম্মান করা হয় বা আমাকে মর্যাদা দেওয়া হয়, সমমর্যাদা পেয়ে থাকেন আমাদের ভারতীয় রাষ্ট্রপতি। অন্যদিকে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তিনি বলছেন যে না, মূল ক্ষমতা মূল কাদের হাতে থাকে? ক্ষমতা থাকে মন্ত্রিসভা পরিচালিত
সংসদীয় ব্যবস্থার হাতে। তাই রাষ্ট্রপতি এখানে প্রধান নন, এখানে মন্ত্রিসভা পরিচালিত সংসদীয় যে শাসন ব্যবস্থা সেটাই বেশি শক্তিশালী। সে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা কখনোই শক্তিশালী নয়। তাই এ প্রসঙ্গে একটা ধোঁয়াশা রয়েই গেল যে রাষ্ট্রপতির মর্যাদা কীরকম। তবে কথা বলা বাহুল্য, রাষ্ট্রপতি পদের যে মর্যাদা, সে মর্যাদা যথেষ্টই রয়েছে, কারণ তার ক্ষমতা যে রয়েছে সেই ক্ষমতার ওপরেই তো তার মর্যাদা ডিপেন্ড করছে। শাসনতান্ত্রিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, জরুরি ক্ষমতা, এই সমস্ত ক্ষমতার উপর ভিত্তি করে আমরা দেখছি যে রাষ্ট্রপতি পদের একটা যথেষ্ট মর্যাদা রয়েছে, একথা অস্বীকার করার কোনো জায়গা নেই। রাষ্ট্রপতি পদটির যে যথেষ্ট মর্যাদা রয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি তার ক্ষমতার মাধ্যম দিয়ে। কারণ তিনি প্রধানমন্ত্রী বা সংসদ পরিচালিত শাসন ব্যবস্থার কথাই যদি এখানে বলা হয়, যে মন্ত্রিসভা পরিচালিত শাসন ব্যবস্থাই এখানে প্রধান, প্রধানমন্ত্রী হচ্ছে প্রধান শাসক, এটা ঠিক কথা। কিন্তু সেই প্রধানমন্ত্রীকে যিনি নিয়োগ করেন তারও তো একটা মর্যাদা থাকবে, তারও তো একটা মর্যাদা থাকা উচিত। তাই এখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে যদিও প্রকৃত শাসক বলা হয়, রাষ্ট্রপতিকে নাম সর্বস্ব শাসক বলে তুলে ধরা হয়েছে, কিন্তু একথা বলা বাহুল্য, এই প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার যে ক্যাবিনেটের যে প্রত্যেকটা সদস্য তাদেরকে কিন্তু নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি। তাই কার্যত রাষ্ট্রপতির ক্ষমতা যথেষ্টই রয়েছে। শুধু মন্ত্রিসভা বা প্রধানমন্ত্রীকে তিনি নিয়োগ করেন না, তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, এই সমস্ত গুরুত্বপূর্ণ পদাধিকারীদের তিনি নিয়োগ করে থাকেন। শুধু নিয়োগ সংক্রান্ত ক্ষমতাই কেন বলছি, কোনো বিল আইনে পরিণত হওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ মতামত, রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন। এমন কিছু কিছু বিল রয়েছে, সেই বিলগুলোকে আইনসভায় বা পার্লামেন্টে পাস করানোর পূর্বে বা সেটাকে বিষয়টিকে তুলে ধরার পূর্বে রাষ্ট্রপতির পরামর্শ বা রাষ্ট্রপতির মতামত জানতে চাওয়া হয়। তিনি যদি তাতে সম্মতি প্রদান করেন তবেই সেই বিলটি আইন বলে স্বীকৃত হয়। তাই ওই মানে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে রাষ্ট্রপতি পদ সংক্রান্ত যে সমালোচনাই থাকুক না কেন, প্রত্যেকটি পদেরই তো একটা সীমাবদ্ধতা থাকে। তাই একথা বলা বাহুল্য, রাষ্ট্রপতি পদের যথেষ্টই মর্যাদা রয়েছে, তবে তা সংবিধানের ওপরে কখনোই নয়। তাই রাষ্ট্রপতিকেও এখানে সংবিধান মেনে কাজ করতে হয়। যেমন আমাদের প্রত্যেকটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, প্রত্যেকটি অঙ্গরাজ্যের বিভিন্ন যারা প্রশাসনিক স্তরে কাজ করেন তারাও যেমন সংবিধানকে প্রাধান্য দিয়ে শাসন কার্য চালান, ঠিক একইভাবে আমাদের প্রধানমন্ত্রীও করেন এবং আমাদের রাষ্ট্রপতিও সংবিধানের ঊর্ধ্বে নন। আর ভারতীয় সংবিধানের ঊর্ধ্বে কেউই নন। ভারতীয় সংবিধানকে মান্যতা দিয়ে রাষ্ট্রপতি পদের অবশ্যই একটা পদমর্যাদা রয়েছে। যতই তাকে নাম সর্বস্ব শাসক বলেই বলা হোক, সেটা শাস্তি লাঘব করার ক্ষেত্রেও হতে পারে, কোনো অপরাধীর শাস্তি লাঘব করার ক্ষেত্রেও হতে পারে, বা সাজা হ্রাস করার ক্ষেত্রেও হতে পারে, নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রেও হতে পারে। তার একটা যথেষ্ট মর্যাদা রয়েছে, কারণ তাকে অপসারিত করা যায় না বা তার পদের অপসারণ করা সম্ভব নয়। একমাত্র দেশদ্রোহিতা এবং সংবিধান অবমাননা করলেই তাকে অপসারণ করা যায়, অন্য কোনো ক্ষেত্রে কেউই তাকে অপসারণ করতে পারেন না। তাই তার পদের রাষ্ট্রপতি পদটির মর্যাদা যথেষ্ট, এবং তাকে মর্যাদা দেওয়া হয়েছে ব্রিটেনের রাজা রানীর সঙ্গে। ব্রিটেনের রাজা এবং রানীর যা মর্যাদা, ভারতীয় রাষ্ট্রপতির যে একই মর্যাদা। তাই একথা বলা বাহুল্য, যাই থাকুক না কেন, যাই সমালোচনা থাকুক না কেন, যাই সীমাবদ্ধ থাকুক না কেন, রাষ্ট্রপতি পদের যে একটা চূড়ান্ত ক্ষমতা রয়েছে, তার যে চূড়ান্ত একটা পদমর্যাদা রয়েছে, সে কথা কখনোই আমরা অস্বীকার করতে পারি না। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে পাশে থাকবে। আর চ্যানেলে যারা নতুন এসেছো তাদেরকে বলছি, বিশেষ অনুরোধ করছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো তোমার কাছে বা তোমাদের কাছে পৌঁছে যায়।
আর যদি ভিডিওটি তোমাদের কোনো মানে কাজে লেগে থাকে, যদি উপকৃত হয়ে থাকো, তাহলে শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আর ভিডিওটিকে অবশ্যই লাইক করো। আর আরেকটা অনুরোধ রইলো, তোমরা কে কোথা থেকে আ ভিডিওটি দেখছো বা এই আলোচনা পর্ব শুনছো, সেটা একটু কমেন্টের মাধ্যমে জানালে আমি উপকৃত হব। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে।